রুগ্ন যেটা বা সেটাকেই তো আমরা ব্যাপক সংস্কার কিংবা পুনর্লিখন বলছি। সো এটার জন্য মানে আলাদা একটা গণপরিষদ বা ওরা যেভাবে বলছে, গণপরিষদ তো বললাম নতুন সংবিধান গ্রহণ করার ক্ষেত্রে আমাদের তো একটা সংবিধান আছে, এটার প্রধানমন্ত্রী মানে তিনি সবসময় যে রাইট হবেন এরকম তো কোনো ব্যাপার নেই। সে সবসময় কেন আনচ্যালেঞ্জড থাকবেন? কেন? এটা পার্টির একটা স্বাধীনতা, পার্টি কাকে প্রধানমন্ত্রী বানাবেন। শেখ হাসিনা যে একটা শেখ হাসিনা আপনি হাত হয়েছে, বেঁধে দিতে পারেন। একটা অভিযোগ এরকম আসছে যে বিএনপি সংস্কার ঠিকই চায়, কিন্তু তারা তাদের ফরম্যাটে সংস্কার চায়। মানে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সংস্কার, রাষ্ট্র সংস্কার বা এই সংক্রান্ত অনেক আলাপ আলোচনা হচ্ছে। এ নিয়ে অনেক সংস্কার কমিশনও গঠিত হয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশনেও বিভিন্ন রাজনৈতিক দল মতামত দিচ্ছে এবং তারা তাদের মতো করে এই প্রস্তাবগুলো কিভাবে এগিয়ে নেওয়া যায় সেটা নিয়ে আলোচনা করছে। আজকে আমরা এই বিষয়ে কথা বলবো সংস্কার রাজনীতি প্রসঙ্গে। আমাদের সঙ্গে আছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন ভাই, আপনাকে ধন্যবাদ আজকের আলোচনায়। ধন্যবাদ। গতকালও তো আপনি মানে ঐকমত্য কমিশনে ওইখানে জয়েন করেছেন এবং ওইখানে ব্যাপকভাবে স্থায়ী কমিটি, তারপর ৭০ অনুচ্ছেদ, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। এই প্রশ্নটা দিয়ে শুরু করি যে ৭০ অনুচ্ছেদের ব্যাপারে বেশিরভাগ দল ওরা বলছে যে অর্থ বিল এবং আস্থা ভোট, এইটা রেখে ৭০ অনুচ্ছেদ সংশোধন করার কথা বলছে। কিন্তু আপনারা আরও দুইটা ক্লোজ এখানে সংযুক্ত করার কথা বলছেন। সেটা হলো যে সংবিধান সংস্কার এবং জাতীয় নিরাপত্তা ইস্যু। মানে এইটা আপনারা মানে কেন চাইলেন? এই প্রশ্নটা এই জন্য আসছে যে এর আগে ধরেন যে এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল টাতিল, অগণতান্ত্রিক, তো এরকম আরও অনেক ডিসিশন এর আগের সরকারগুলো নিয়েছে। তাহলে ওইখানে তো হয়তো এরকম কোনো মানে লোক থাকতে পারতো যে এটার বিরোধিতা করবে। তাহলে এই ধরনের অগণতান্ত্রিক কোনো ব্যাপার যদি আসে, সেটার কি বিরোধিতা করার সুযোগটা সংকুচিত হয়ে যাবে না? যেটা বলতে এত সোজা, কিন্তু আমাদের দেশের রাজনৈতিক কালচার, রাজনৈতিক ইতিহাস, পার্লামেন্টের ইতিহাস এবং এই উপমহাদেশের রাজনৈতিক চর্চা সেটা বলে না। আমরা যদি ৭০ অনুচ্ছেদ ওপেন করে দিই যে সংসদ সদস্যরা তাদের ইচ্ছামতো ভোট প্রয়োগ করতে পারবে ইন অল ম্যাটার্স, তাহলে সংসদের স্থায়িত্ব থাকবে না, সরকারের স্থায়িত্ব থাকবে না। হয়তো প্রতিনিয়তই সরকার বদলাতে হবে, সেটা আমাদের দেশ এফোর্ড করতে পারে না। এখন ৭০ অনুচ্ছেদে যে বিষয়গুলো আপনি বললেন যে আস্থা ভোট এবং অর্থ বিল, এই দুই বিষয়ে বাদে অন্যান্য সকল ক্ষেত্রে সংসদ সদস্যরা স্বাধীন থাকবেন, এরকম একটা মতামত এসছে। বিষয়টা অসম্পূর্ণ। মেজর পার্টিগুলোর মধ্যে যেমন বিএনপি, জামাত আর অন্যান্য যে দুই একটা মেজর পার্টি, তাদের সবারই তিনটা বিষয়ে একমত হয়েছে। আস্থা ভোট, এবং সেটা তারা প্রেস ব্রিফিংয়ে বলেছেও, আস্থা ভোট, সংবিধান সংশোধনী এবং অর্থ বিল, এই তিনটা বিষয়ে মোটামুটি ঐকমত্য হয়েছে। আমরা আরেকটা বিষয় আমাদের লিখিত প্রস্তাবের মধ্যে আগেও দিয়েছিলাম সংস্কার কমিশনের কাছে, আমাদের ৩১ দফাতেও সেই বিষয়টা উল্লেখ আছে এবং এখনও আমরা সেই জায়গাতে আছি। সেটা হচ্ছে রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন যেখানে জড়িত। আমরা এখানে উল্লেখ করে দিতে পারি যেমন যুদ্ধ পরিস্থিতি, সেই পরিস্থিতিতে শুধু সরকারি দল নয়, বিরোধী দলেরও সবাইকে আস্থা নিতে হয় এবং সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে বৈঠক করে। এটা গ্লোবালি একটা ওয়ার্ল্ড প্র্যাকটিস, এটা হয় যে সমস্ত দেশে যে সমস্ত দেশে যুদ্ধ পরিস্থিতি হয়। সেটা ভেরি রিসেন্টলি ইন্ডিয়া পাকিস্তান আপনারা দেখছেন, এটা সবসময় হয়। এই যে তখন একটা প্রাইম মিনিস্টার হোক বা রাষ্ট্রপতি হোক, তারা সব দলকে ডাকেন, পার্লামেন্টের সব পার্টিকে ডাকেন, একটা ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে হয় জাতীয় নিরাপত্তার প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে। সেই জায়গাটায় আমরা বলেছি এটা থাকা উচিত, কারণ সেই সমস্ত ক্ষেত্রে যদি নিজেদের দলের মধ্যেই বিভক্তি থাকে তাহলে পরে এটা জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হতে পারে। এটা তো কোনো দলীয় দৃষ্টিকোণ থেকে আমরা বলিনি, এটা রাষ্ট্রীয় নিরাপত্তা, সার্বভৌমত্বের দৃষ্টিকোণ থেকে আমরা বলেছি। এর বাইরে মানে তাহলে সংসদ সদস্য যারা থাকবে তারা মানে অর্থ বিল গেল, আস্থা ভোট গেল কিংবা নিরাপত্তার ইস্যু গেল, তাহলে তারা সংবিধান সংশোধনী, বাকি সমস্ত বিষয়ে তারা তাহলে আর কি থাকে? সবকিছু থাকে, যে কোনো জেনারেল বিল থাকে এবং বিভিন্ন ইস্যুতে আলাপ আলোচনা থাকে।
অন্যান্য অনেক বিষয় থাকবে, বিভিন্ন কমিটি থাকবে, বিল ছাড়াও বিভিন্ন আলোচনা থাকবে, বিভিন্ন ইস্যুস থাকবে, এবং জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে একটা ধারা আছে 71 বিধি, রুলস অফ প্রসিজিওরে, সেখানে তারা অনেক বিষয় বলতে পারবে। তো এটা ওপেন রুলস অফ প্রসিজিওর যদি আপনি পড়ে দেখেন সংসদের, এখানে অনেক বিধিতে অনেক বিষয়ে আলোচনার সুযোগ আছে, যেখানে সরকারি দল বিরোধী দল উভয়ই আলোচনা করতে পারে। তো যেহেতু এই 70 অনুচ্ছেদের কারণে অনেক সময় সরকারি দলের সদস্যরা হয়তো একটা কমফোর্ট ফিল করে না, সেই কমফোর্টটা এখন ফিল করবে। এখানে আরেকটা প্রশ্ন আসছে, মানে অনেকে যেমন বলে, ঐকমত্য কমিশন থেকে মনে বলছে এটা যে মানে প্রধানমন্ত্রী মানে তিনি সবসময় যে রাইট হবেন এরকম তো কোনো ব্যাপার নেই, সে সবসময় কেন আনচ্যালেঞ্জড থাকবেন? কেন? প্রধানমন্ত্রী যদি সরকার পরিচালনা করে, সেই সরকারের বিরুদ্ধে যদি অনাস্থা প্রস্তাব আসে, যদি মেজরিটি সরকারের বিরুদ্ধে থাকে তখন হবে, কিন্তু এই 70 অনুচ্ছেদের কারণে হয়তো নিজ দলের সদস্যরা তার পক্ষে ভোট দিতে পারবেন না বা বিপক্ষে ভোট দিতে পারবেন না, তাহলে পরে সরকারের স্থায়িত্ব থাকবে, এই তো কথা। তো সরকার পরিবর্তনের জন্য একটা অনাস্থা বিল তারপরেও কি আসে না? আসে। হয়তো সেই অনাস্থা ভোটটা একটা পলিটিক্স হয় যে আমরা এই সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করলাম, সেই ক্ষেত্রে হয়তো সরকারের পতন হবে না। কিন্তু এখানে একটা কথা আছে, কেউ যদি তার সরকারের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য সিদ্ধান্ত নেয় তাহলে তার সদস্যপদ থাকবে না, কিন্তু সে ভোটটা তো দিতে পারবে, এরকম একটা প্রভিশন থাকে। আমি এই বিতর্কে এই জন্যই এখন যাব না, কারণ এটা এখনো গৃহীত হয়নি। আবার আমাদের দেশের সরকারের যদি স্থায়িত্ব না থাকে, এভরিডে যদি হর্স ট্রেডিং হয়, তখন কি রাষ্ট্রের জন্য খুব ভালো হবে? আমরা যদি কখনো পলিটিক্যাল কালচার, গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে আরও অনেক বছর এমন একটা স্টেজে উপনীত হতে পারি, যখন সংসদ সদস্যদের নিয়ে এরকম কোনো সন্দেহ থাকবে না বা তাদের মধ্যে প্রবণতা থাকবে না, হর্স ট্রেডিংয়ে বিক্রি হবে না বা অন্যান্য বিষয়গুলো জড়িত থাকবে না, তখন অনেক উন্নত রাষ্ট্রের মতো হয়তো এই বিধান ফ্রি করে দেওয়া যেতে পারে। কিন্তু এখন আমরা সেই সামাজিক অবস্থানে যে সেই রাষ্ট্রীয় হাইটে আমরা এখন উঠতে পারিনি। যে পঞ্চম সংশোধনী, সেটাও কিন্তু শেষমেশ যে বাতিল হয়ে গেল, এখানে যে মূলনীতিতে পরিবর্তন আনা হয়েছে এরকম একটা ব্যাপার তুলে ধরা হয়েছিল। তো যে এই যে এখন যেটা একটা বড় যে আপরাইজিং, সেইটাকে স্বীকার করে ভবিষ্যতে সবাই যে রাজনীতি করবে, এই জিনিসটা তো সংবিধানে সংস্থাপন করা দরকার, এবং সেটা ওই অপরিবর্তনীয় অংশেও তো এগুলো মানে আছে, যে এই জুলাইকে যদি এখানে সংস্থাপন প্রস্তাবনা বা এই জায়গায় যদি আনতে হয়, মানে সেইখানে অনেকে মানে এই প্রশ্নটা করে যে তাহলে বিএনপি কি মানে পুনর্লিখনের ব্যাপারে বা এই ব্যাপক সংস্কারের ব্যাপারে মানে তাদের অবস্থান কি, বা তারা কেন চায় না? প্রশ্নটা আসলে সঠিক হয়নি। কোনো সংবিধানে অপরিবর্তনযোগ্য নয়। সংবিধান সংশোধনের জন্য একটি আর্টিকেল সংবিধানেই আছে, সেটা হচ্ছে আর্টিকেল 142। সংবিধান কিভাবে সংশোধিত হবে সেটা ওখানে উল্লেখ থাকে, এবং অপরিবর্তনযোগ্য যে সমস্ত অংশ বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার করে গেছিল, যে সংবিধানের প্রস্তাবনা প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ, শুধু ইমার্জেন্সির প্রভিশনটা বাদ দিয়ে এবং তফসিলের কয়েকটা, এগুলো অপরিবর্তনীয় ঘোষণা দিয়েছিল, যেটা তাদের এখতিয়ার ছিল না, যেটা অসাংবিধানিক, এবং শেষ পর্যন্ত 15th অ্যামেন্ডমেন্ট মামলায় এটা আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার হয়েছে। কারণ ভবিষ্যৎ পার্লামেন্টারিদের অধিকার বর্তমান পার্লামেন্ট খর্ব করতে পারে না। আর সংবিধান অপরিবর্তনযোগ্য হবে কেন? এটা তো কোনো ধর্মগ্রন্থ নয়। মানুষের জন্য সংবিধান, দেশের জন্য সংবিধান, সংবিধানের জন্য মানুষ নয়, সংবিধানের জন্য জনগণ নয়। তো যে সংবিধানটা সর্বোচ্চ আইন এবং জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি রূপে বলা হয়ে থাকে প্রিয়াম্বলে, প্রস্তাবনায়, সেই জনগণ যদি আবার অভিপ্রায় পাল্টায়, সমাজে যদি তার প্রয়োজন হয়, রাষ্ট্রের বিবর্তন হয়, সমাজের চাহিদা পাল্টায়, সেই চাহিদার সাথে মিল রেখে তখন সেই সংবিধানকে পরিবর্তন করতে হয়, সংশোধন করতে হয়। পঞ্চম সংশোধনের কথা যেটা বললেন, যে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন হয়েছিল ওই পঞ্চম সংশোধনের মধ্য দিয়ে,
চতুর্থ সংশোধনী বাকশালকে বিলুপ্ত করে সেই সংশোধনীতে আওয়ামী লীগ একটা বাতিল করার জন্য একটা অপ্রাসঙ্গিক একটা মামলার সূত্র ধরে সেখানে মামলা করা হয়েছে। মন সিনেমা নাকি একটা, হ্যাঁ, এটা সিনেমা হলের মালিকানা নিয়ে। সেটা প্রোক্লামেশন ইত্যাদিগুলো, কিন্তু ওইখানে হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারকদের যে প্রিভিলেজগুলো ছিল ওগুলো আবার বাতিল করে নেয়, এবং কিছু কিছু প্রভিশন আবার ঠিকই 15th অ্যামেন্ডমেন্টে ধারণ করেছে পঞ্চম সংশোধনের। বিস্তারিত আমি এই আলাপে যাব না। ব্যাপার হচ্ছে ভবিষ্যতে আমরা বর্তমান যে সংবিধানটা গ্রহণ করব ব্যাপক সংশোধনের মাধ্যমে, সেটা যে ভবিষ্যতে অপরিবর্তনীয় থাকবে এই আইডিয়াটা সঠিক নয়। কিন্তু মানে শঙ্কা করা হচ্ছে যে লাইক যে স্বৈরাচার বা যে আওয়ামী লীগ তারা যেভাবে আবার যাই হোক, ভবিষ্যৎ পার্লামেন্ট নির্ধারণ করবে তারা কি চায়, তারপরের ভবিষ্যৎ পার্লামেন্ট নির্ধারণ করবে জনগণের অভিপ্রায় অনুযায়ী তারা কি চায়। সমাজের পরিবর্তনের সাথে সাথে মানুষের চাহিদারও পরিবর্তন হয়। সমাজের অনেক রকমের বিবর্তনের মধ্য দিয়ে কিছু কিছু পরিবর্তন আনতে হয়, সেটা জনগণের জন্য কল্যাণমুখী, সেগুলো ধারণ করতে হয়। এখন যে প্রশ্নটা আপনারা বললেন যে জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে অপরিবর্তনীয় কোনো অংশে সেটা যুক্ত করা যায় কিনা, কোনো অংশে অপরিবর্তনযোগ্য নয়। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো। প্রস্তাবনা, প্রজাতন্ত্র, সংবিধানের মূলনীতি, মানবাধিকার সহ কিছু কিছু বিষয় আছে, রাষ্ট্র পরিচালনা মূলনীতি সহ, যেগুলো পরিবর্তন করতে গেলে আমি মোটা দাগে বলি। প্রস্তাবনা, আর্টিকেল 8, আর্টিকেল 48, 56 এবং আর্টিকেল 142, যেটা দিয়ে সংবিধান সংশোধনের ব্যবস্থা আছে আর কি, প্রভিশনসগুলো আছে, এইগুলো পরিবর্তন করতে গেলে গণভোট লাগে। তা আমরা আমাদের দলের পক্ষ থেকে প্রস্তাব করেছি, যদি গণভোটের প্রয়োজন হবে সেরকম আরও কিছু প্রভিশন যদি আমরা ওখানে যুক্ত করতে চাই, সেটা সংসদে আলাপ আলোচনার মধ্য দিয়ে গ্রহণ করা যেতে পারে। কিন্তু পরিবর্তন হবে, সেই পরিবর্তন সংবিধান পরিবর্তনের জন্য আর্টিকেল 2/3 মেজরিটিতে হবে, এবং তারপরে গণভোট হবে, জনগণের কাছে যাবে। তো জনগণ যদি অ্যাপ্রুভ করে তাহলে সেই পরিবর্তন অ্যাপ্রুভড হবে, আদারওয়াইজ নট। শুধু সংসদেই পরিবর্তন হলে পরিবর্তন হয়ে যাবে না। এইখানে এই বিধানটা আছে। আওয়ামী লীগ সেই গণভোটের বিধানটা তুলে দিয়েছিল, সেটা আবার আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার্ড হয়েছে। হ্যাঁ, তো সুতরাং মানে 15 অ্যামেন্ডমেন্ট বাদ হয়ে যাওয়ার পর আবার সেখানে গেছে। হ্যাঁ, 15th অ্যামেন্ডমেন্ট বাদ হয়ে যাওয়ার মধ্যে ভার্ডিক্টে উল্লেখ আছে যে গণভোটের এটা 142 বহাল হলো। তো আমরা এরকম চেক অ্যান্ড ব্যালেন্স করেই যে ব্যাপক সংশোধনের মধ্য দিয়ে সামনে একটা সংবিধানের গণতান্ত্রিক সংস্কার করতে চাচ্ছি, সেটার লক্ষ্য উদ্দেশ্যই হচ্ছে যাতে জনগণের রাইটটা অক্ষুণ্ণ থাকে, এবং সেটার লক্ষ্য উদ্দেশ্যই হচ্ছে যেন একটা ভারসাম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। এবং সেই সংবিধানের মধ্য দিয়ে আমরা রাষ্ট্রের সকল অঙ্গের মধ্যে যাতে একটা ভারসাম্য সৃষ্টি হয়, ক্ষমতার ভারসাম্য সৃষ্টি হয়, সেটার প্রস্তাব আমাদের আছে। আমরা দিয়েছি, লিখিত প্রস্তাব দিয়েছি। রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি করে প্রধানমন্ত্রীর ক্ষমতার সাথে ভারসাম্য করা, সেই প্রস্তাবও আছে। অন্যান্য অঙ্গের মধ্যে যেমন জুডিশিয়ারিকে সম্পূর্ণ স্বাধীন করার জন্য যে প্রস্তাবগুলো আমরা দিয়েছি, তাতে করে একটা স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠিত হবে, এবং সেই বিচার বিভাগ গণতন্ত্রের রক্ষা কবচ হবে, সব কিছুর জন্য ভারসাম্য সৃষ্টি হবে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যদি স্বাধীনভাবে, সাংবিধানিকভাবে তাদের স্বাধীনতার এক্সারসাইজ করতে পারে, লাইক ইলেকশন কমিশন বা জুডিশিয়ারি, অন্যান্য যে অঙ্গগুলো আছে রাষ্ট্রের, এগুলো যদি স্বাধীনভাবে কাজ করতে পারে, তাহলে গণতন্ত্র সুরক্ষিত থাকবে। এতদিন এগুলা বিভিন্ন কারণে, কনস্টিটিউশনাল কিছু কিছু প্রভিশনের কারণে বা নিজেরা ফুয়েরার একটা স্বৈরতান্ত্রিক মানসিকতার কারণে হয়ে, মানে ফেসিস্ট হয়ে ওঠার কারণে রাষ্ট্রের কোনো অঙ্গকে কাজ করতে দেয়নি। সেটা সৃষ্টি হওয়ার কারণই ছিল বিভিন্ন অঙ্গের মধ্যে ভারসাম্যহীনতা ছিল। তো এখন বিচার বিভাগ যদি সম্পূর্ণ স্বাধীন হয়, বিচার বিভাগ তো এক্সিকিউটিভের অবৈধ আদেশ মানতে বাধ্য হবে না, এবং আনকনস্টিটিউশনাল কোনো এনাক্টমেন্ট বিচার বিভাগে
চ্যালেঞ্জ হলেই তারা সেই মতো এটাকে ডিক্লেয়ার করতে পারবে যে এই আইন অবৈধ, সেইগুলা প্রতিষ্ঠা করা হবে। যেটা হলো যে গণপরিষদের কথা তো ওই নতুন যে রাজনৈতিক দল ওরা গণঅভ্যুত্থানের সামনেতে ওরা গণপরিষদ বলছে, আপনি গণভোট বললেন, মানে গণভোট আমরা এটা হলো আফটার বিধান আছে, হ্যাঁ ওখানে। বিধানের আমরা কথা বললেন, গণভোটের বিধানটা ওখানে আছে, এবং সেটা আমরা আরো স্ট্রেনথেন করতে কিন্তু চাই। যেহেতু একটা মানে মাঠে রাজনীতির মাঠে অবিশ্বাস আছে যে কারা ক্ষমতায় যাবে, কারা করবে কিনা, মানে এখানে কি গণভোট বা এইভাবে মানুষের মতামত মানে এই দিকে কি যাওয়ার ব্যাপারে বিএনপির গণভোট তো সাধারণ বিষয় নয়, এখানে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা হলে অনেকগুলো বিষয় থাকবে, শুধু একটা দুইটা পয়েন্টের উপর গণভোট হওয়াটা সহজ, আমরা অতীতে যা দেখেছি। কিন্তু এইখানে জাতীয় ঐক্যমত্য যে বিষয়গুলো তো হবে সংস্কার প্রস্তাব, কিন্তু শুধু একটি দুইটি বিষয় নয়, বহু বিষয়াদি থাকবে। সুতরাং এটা যদি একটা ন্যাশনাল চার্টার সই হয় এবং সব পার্টি ওখানে যদি সাইন করে কমিটমেন্ট দেয়, ইলেকশন ম্যানিফেস্টোতে আছে, তো আমার তো মনে হয় না এটা কেউ অস্বীকার করতে পারবে পরবর্তীতে। আমরা তো সেই প্রস্তাবই করেছি, গণভোট দিতে হবে কেন? গণপরিষদের ব্যাপারে কি বলবেন? গণপরিষদ তো আমরা অস্বীকার করি না, কারণ একটা নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা হলে, কোনো একটা ন্যাশনাল স্টেট যখন নতুনভাবে স্বাধীন হয় অথবা অন্য কোনোভাবে তারা যখন ইন্ডিপেন্ডেন্ট স্টেট ডিক্লেয়ার করে, তখন তাদের একটা সংবিধানের প্রয়োজন হয়। সেই সংবিধানটা গঠন করার জন্য আইদার ভোটের মাধ্যমে গণপরিষদ হয় অথবা সমাজের বিভিন্ন শ্রেণী, পেশার, জাতি, বর্ণ, গোষ্ঠীর সবাইকে প্রতিনিধিত্ব আকারে নিয়ে তাদের নিয়ে একটা সংবিধান রচনা করা হয়, এবং সেই সংবিধান রচনা হওয়ার সাথে সাথে সেটা গৃহীত হওয়ার সাথে সাথে গণপরিষদ বিলুপ্ত হয়। তার সেই সংবিধানের ভিত্তিতে পরবর্তীতে পার্লামেন্ট নির্বাচন হয়, বা নির্বাচিত প্রতিনিধিরা, এক এক দেশে এক এক রকম নাম থাকতে পারে পার্লামেন্ট, অন্যান্য দেশে অন্য নাম থাকতে পারে। তো সেই পার্লামেন্ট নির্বাচিত হওয়ার পরে তখন রাষ্ট্র সেই সংবিধান অনুযায়ী চলে। তা আমাদের তো একটা রাষ্ট্র আছে, আমাদের একটা ন্যাশনাল স্টেট, আমাদের একটা সংবিধান আছে, রুগ্ন হতে পারে, সেই রুগ্ন এবং সেই রোগাক্রান্ত সংবিধানকে সংস্কার করেই তো আমরা একটা সঠিক জায়গায় নিয়ে আসার জন্য এত আলাপ আলোচনা সংস্কার কমিশন। রুগ্ন যেটা বা সেটাকেই তো আমরা ব্যাপক সংস্কার কিংবা পুনর্লিখন বলছি। সো এটার জন্য মানে আলাদা একটা গণপরিষদ বা ওরা যেভাবে বলছে, গণপরিষদ তো বললাম নতুন সংবিধান গ্রহণ করার ক্ষেত্রে আমাদের তো একটা সংবিধান আছে, এটার একটা রুগ্ন সংবিধান। আমরা মনে করি এই সংবিধানের গণতান্ত্রিক সংস্কার দরকার, সেটাই আমরা করব। তো সেটার জন্য তো গণপরিষদ প্রয়োজন নাই। সেটা এই কনসেনসাসের মধ্য দিয়ে যে সমস্ত বিষয়গুলো ঐক্যমত্য সৃষ্টি হবে, সেগুলো পরবর্তী পার্লামেন্টে গৃহীত হতে বাধ্য, যেহেতু এটা একটা ন্যাশনাল কনসেনসাস এবং প্রতিশ্রুতি থাকবে। তো গণপরিষদ তো প্রয়োজন নাই এখানে, আর গণপরিষদ তো করার একটা ভিত্তি থাকতে হবে। বিএনপি সংস্কারের কথা কিন্তু আমরা যতদূর এখন দেখি বিএনপি নিজেও দাবি করে যে তারা আগে সংস্কারের কথা বলেছে, তারা সংস্কারের বিপক্ষে নয়। কিন্তু মানে শুরুতে যেমন প্রধানমন্ত্রী 2 বার থাকতে পারবে না, মানে আমার যদি ভুল না হয় এটা বিএনপির প্রথম তাদেরই প্রস্তাব ছিল, কিন্তু এখন আবার তারা সেখানে কিছু বলছে যে না, এটা বিরতি দিয়ে আবার হতে পারবে। এইভাবে বিভিন্ন যেই ব্যাপারগুলো নিয়ে যে আলোচনা হচ্ছে, আমরা দ্বিকক্ষের ব্যাপারে বলছে যে উচ্চ কক্ষে আনুপাতিক নির্বাচন, সেইটার ব্যাপারে বলছে যে না, আপনার আবার আলাদা একটা ফরম্যাট। মানে একটা অভিযোগ এরকম আসছে যে বিএনপি সংস্কার ঠিকই চায়, কিন্তু তারা তাদের ফরম্যাটে সংস্কার চায়, মানে দেশ জাতির থেকে তাদের দলীয় স্বার্থটা বেশি। মানে এই যে অভিযোগ, এই ব্যাপারে আপনার একটা বক্তব্য চাই। আচ্ছা, সংস্কার প্রস্তাবকে আমাদের আগে কেউ দিয়েছে? আমরা 2017 সালে ভিশন 2030 দিয়েছি, আমরা 2022 সালে 27 দফা সংস্কার প্রস্তাব দিয়েছি, আমরা 2023 সালের 13 জুলাই সংস্কার প্রস্তাব দিয়েছি, এবং তার মধ্যে আমরা লিখে রেখেছি জাতির কাছে আমরা আহ্বান জানাবো আরও কোনো বিষয়ে যদি জনকল্যাণকর কোনো প্রস্তাব থাকে আমরা সেটা গ্রহণ করব, আমরা উন্মুক্ত আছি। সেটা আমাদের প্রস্তাব। আমরা এখন বলছি 31 দফা বাংলাদেশের মানুষের ঘরে ঘরে আমরা পৌঁছে দেবো। ইতিমধ্যে অনেক দূর আমরা এগিয়েছি। এটা এখন বাংলাদেশের রাজনীতির মহাকাব্যে পরিণত হয়েছে আমাদের ভাষায়। তো যদি সংস্কার নিয়ে কেউ বলে যে এটা বিএনপির মতো করে বিএনপি সংস্কার চায়, এটা একদম অসত্য নয়। বিএনপির মতো করে সংস্কার প্রস্তাব দিয়েছে, বাট আমরা সমাজের সমস্ত সেক্টর, সমস্ত জনগোষ্ঠীর সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে
এবং আমাদের সাথে যারা যুগপৎ আন্দোলনের শরিক ছিল গণতান্ত্রিক সংগ্রামে, তাদের সবার আইডিয়া এবং সবার প্রস্তাব নিয়েই আমরা 31 দফা করেছি। তো এই দৃষ্টিতে আপনি বলতে পারেন যে এটা সমাজের ব্যাপক জনগোষ্ঠীর প্রতিনিধিত্বের মধ্যে আছে, শুধু বিএনপি দেয় নাই। কেউ হয়তো মনে করতে পারে বিএনপি 31 দফা পাবলিশ করেছে। আচ্ছা, আরও একটি জোট, তারাও কিন্তু 31 দফা দিয়েছে, কিন্তু তাদের দফার সাথে আমাদের 2টা দফা একটু গরমিল আছে, বাট তারা আলাদাভাবে সেটা দিয়েছে। তা এখন যদি মানুষ সেটা অ্যাকসেপ্ট করে তাহলে আমরা সেটা বাস্তবায়ন করব। এখন কথা হচ্ছে আমরা আমাদের সংস্কার প্রস্তাব নিয়ে এগুচ্ছি, যে সমস্ত সংস্কার কমিশনগুলো রিপোর্ট প্রণয়ন করেছে তার সাথে আমাদের গরমিল কোথায়? এমন কোনো সংস্কার প্রস্তাব নাই 31 দফার মধ্যে যেটা সংস্কার প্রস্তাবগুলোর সাথে ম্যাচ করে নাই, দুই একটি বাদে। আমি বলছি যে সরকার গঠিত সংস্কার কমিশনগুলোর প্রস্তাবের সাথে আমাদের 31 দফা সংস্কার প্রস্তাবের এমন কোনো প্রস্তাব নাই যেগুলো পুরোপুরি ম্যাচ করে না, দুই একটি বাদে। আমি বলছি সেই দুই একটি। একটা বলছে আমরা পরপর 2 মেয়াদের অধিক কোনো ব্যক্তিকে প্রধানমন্ত্রী পদে আসীন হওয়াটা আমরা চাই না। শুরুতে আপনারা না, আমাদের সংস্কার প্রস্তাবে আমাদের 31 দফায় আছে যে নট মোর দেন 2 consecutive terms, মানে নোবডি ক্যান হোল্ড দি পজিশন অফ প্রাইম মিনিস্টার। হ্যাঁ, তাহলে এটা আপনাদের এখন প্রস্তাব, আমাদের প্রস্তাব, তখনকার প্রস্তাব নট মোর দেন 2 consecutive terms, কিন্তু এখানে ইন্টারপ্রিটেশন আছে, মানে পর 2 বারের বেশি কেউ একজন প্রধানমন্ত্রী হতে পারবেন না, এটা এখানে ফুল স্টপ। এখন বিভিন্ন রকমের প্রস্তাব বিভিন্ন জায়গা থেকে আসে, ওইগুলো তো ভাই আপনারা রেসপেক্ট করবেন না? না, কারণ ওই যে বিভিন্ন বললেন যে আসে। সমাজের অনেক স্টেক হোল্ডারদের নিয়ে আপনাদেরটা করেছেন। হ্যাঁ। সো সরকারের যে প্রস্তাব মানে কমিশনগুলো, সেখানেও তো অনেকেই প্রস্তাব দিয়েছে, সে পলিটিক্যাল পার্টি। এখানে একটা বিষয় আছে, পর 2 বার এর বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। আচ্ছা, একজন সংসদ সদস্য যদি পর 2 বার প্রধানমন্ত্রী হয়, আমরা এখানে কিন্তু প্রধানমন্ত্রীর টার্মটা নির্ধারিত করিনি, আমরা সংসদের টার্মটাকে মাথায় রেখে এই প্রস্তাব দিয়েছি। আমাদের সংসদের মেয়াদ কত? 5 বছর বর্তমান, পরপর 2 মেয়াদ হলে হবে 10 বছর, মানে একাধিক ক্রমে কেউ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। এই প্রস্তাবটার মধ্যে এটাই বলা আছে। ইন্টারপ্রিটেশন, আপনার ওই ইন্টারপ্রিটেশনটা ঠিক আছে, যদি এই পর্ব 2 মেয়াদের পরে সেই ব্যক্তি না হয়ে অন্য কেউ হবে, অন্য কোনো দল থেকে হবে, একই দল থেকে হবে, যারা মেজরিটি পাবে, তার পরবর্তীতে কী হবে? এই তো, তার পরবর্তীতে কী হবে সেই আলোচনায় আমরা এখনো যাইনি। সেটা সংস্কার কমিশনের সাথে আলোচনা হবে, জাতীয় ঐক্যমত্য হবে, তারপর একটা জায়গায় আসা যাবে। মিস ইন্টারপ্রিট করার কোনো সুযোগ নাই তো এখানে। উই আর ওপেন টু ডিসকাস এনিথিং। সেকেন্ড হচ্ছে আরেকটা, পজিশন হোল্ড করার ব্যাপারে, এই ব্যাপারে আমরা নেগোশিয়েট করিনি, কারণ আমরা উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর মধ্যে দেখেছি, যেমন যুক্তরাজ্য, ওখানেও পার্টি চিফ প্রধানমন্ত্রীর পদ অলঙ্কৃত করেন। এইটা পার্টির একটা স্বাধীনতা, পার্টি কাকে প্রধানমন্ত্রী বানাবেন, নেসেসারিলি পার্টির প্রধানকে বানাবেন এরকম হয় না। এরকম ঘটনা আছে কিন্তু পার্শ্ববর্তী দেশে। এই যে ব্যাপারটা আসছে যে এটা একটা অপশন থাকা উচিত, যেমন শেখ হাসিনা, যে একটা শেখ আপনি হাসিনা হাত হয়েছে, বেঁধে দিতে পারেন না। মানে ভাই শেখ হাসিনা যে শেখ হাসিনা হয়েছে, এটাও না, তো যে সেটা সব জায়গায় শেখ হাসিনা হয়েছে। আমাদের উদাহরণ আছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তো 2001 সালে মেজরিটি পেয়েছিলেন সংবিধান সংশোধনের জন্য। আমরা সংবিধান সংশোধন করেছিও 2-1টা বিধান, কিন্তু তিনি তো অন্তর্বর্তী কেয়ারটেকার সরকার বিলুপ্ত করেননি। ইট ডিপেন্ডস অন পার্সোনালিটি। আর একটা কথা আছে, কমিটমেন্টও আছে, বিশ্বাসযোগ্যতা আছে। আওয়ামী লীগ তো কখনো গণতন্ত্রে বিশ্বাস করেনি, তাদের ডিএনএ তো কখনো গণতন্ত্র ছিল না, তারা গণতন্ত্রকে হত্যা করেছে বারে। 1975 সালে 25শে জানুয়ারি অফিসিয়ালি সাংবিধানিকভাবে তারা দেশের গণতন্ত্র হত্যা করে একদলীয় রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করেছে, এটা তাদের ইতিহাস। আওয়ামী লীগ ফেসিস্ট আওয়ামী লীগ বা ফেসিস্ট শেখ হাসিনা বা একনায়কতন্ত্রের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমান, তাদের সাথে বাংলাদেশের অন্যান্য গণতান্ত্রিক শক্তির মিল নাই, তুলনা করা ঠিক হবে না। এখানে কথা আছে, রাজনৈতিক দলের প্রধানমন্ত্রী হবেন কি হবে না সেটা সেই রাজনৈতিক দলের সিদ্ধান্ত। যদি পার্লামেন্টে তারা মেজরিটি পায়
তারা অন্য কাউকে দিতে পারেন, সেই ইনস্ট্যান্স পৃথিবীর অনেক জায়গায় আছে। কিন্তু হাত বন্ধ করে দেওয়া যাবে না যে তিনি হতেই পারবেন না, এটা অপশনটা ফ্রি রাখা দরকার, সেটা আমাদের বক্তব্য। কিন্তু সবাই যে জিনিসটা প্রি কনসিপ্ট আইডিয়া থেকে বলে যে দলীয় প্রধান যদি প্রধানমন্ত্রী হয় তাহলে কি হবে, দলীয় প্রধান প্রধানমন্ত্রী হতে পারবেন না কেন? হ্যাঁ, দলীয় প্রধান প্রধানমন্ত্রী হতে পারবেন না কেন, সেই যুক্তিও তো দিতে হবে। যুক্তিটা না, এটা এই যে যুক্তি মানে তখন তিনি সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে যায়, ঠিক স্বৈরাচার হয়ে নয়। যায়। দলীয় প্রধানকে যে অতি অবশ্যই প্রধানমন্ত্রী হতে হবে বাধ্যবাধকতা আছে সেরকম তো না। ইট ইজ অ্যান অপশন, যে সুযোগ খোলা রাখা যে তিনি হতে পারবেন, অন্য কেউ হতে পারবেন। কিন্তু হতে পারবেন না বলা মানে তার রাইটটা কিন্তু ক্ষুণ্ণ হচ্ছে। ডেমোক্রেটিক পার্টির প্র্যাকটিসটা কি, সংসদীয় দলের যে সংসদীয় পার্টি যেটা ফর্ম হয়, যারা মেজরিটি পায় তারা ডিসাইড করে। এগুলো কি তাহলে পার্টির মধ্যে গঠনতন্ত্রে বা এরকম কিছু আসতে পারে? গঠনতন্ত্রে থাকার প্রয়োজন নাই তো, যেটা পার্লামেন্টারি পার্টি বসে, মেজরিটি যারা পায় সেই এমপিরা তখন ডিসাইড করে যে কে প্রধানমন্ত্রী হবেন। আর যেটা লিডার অফ দি হাউস, এটা বড় কিছু নয়, এটা হচ্ছে একটা অনেকটা শার্টের সাথে টাইয়ের মতো। এটা কোনো এক্সিকিউটিভ পোস্ট নয়, এটা কোনো মন্ত্রণালয় হোল্ড করে না। এটা কার্যক্রম পার্লামেন্টের যেগুলো থাকে, যেমন বিজনেস অ্যাডভাইজরি কমিটি যেটা থাকে, এটা স্পিকার, সংসদ নেতা এবং বিরোধী দলীয় নেতা ওনারা বসে ঠিক করেন যে কী কী বিজনেস ডিল করা হবে এই সেশনের মধ্যে, এই সমস্ত। আর অনেক কিছু আছে, যেমন সংসদ নেতা হিসেবে তাকে লাস্ট স্পিকার হিসেবে বক্তৃতা দিতে হয়, এবং সংসদে যে কোনো ইস্যুজ উঠলে সেটা সামাল দেওয়ার জন্য সংসদ নেতাকে দাঁড়াতে হয়। সংসদ নেতার ভূমিকা জাস্ট এইটুকু। এবং এটা অনেকটা, যিনি প্রধানমন্ত্রী হয় আমাদের দেশের কালচারে, সিন্স দি ইনসেপশন অফ দি পলিটিক্যাল কালচার ইন আওয়ার কান্ট্রি, ইট ওয়াজ উইথ দি প্রাইম মিনিস্টার। এটা আলাদা কোনো ব্যক্তি থাকেন না। বাট যদি কোনো কারণে প্রধানমন্ত্রী মনে করেন যে আমি সংসদ নেতার দায়িত্ব অন্য কাউকে দেব, তাহলে পরে সেটা অনলি রুলস অফ প্রসিডিউরের পরিবর্তন দরকার, যেটা কনস্টিটিউশনের বিষয় নয়। সেটা হাউস চলে হলো রুলস অফ বিজনেস দিয়ে, রুলস অফ প্রসিডিউর দিয়ে, রুলস অফ প্রসিডিউরের পরিবর্তনের বিষয়। রুলস অফ প্রসিডিউরে আমি পড়ে দেখেছি যে সংসদ নেতা হিসাবে খুব বেশি ভূমিকা ওখানে উল্লেখ করা নাই। যেমন যে রুলস অফ প্রসিডিউর আপনি পড়ে দেখবেন, প্রায় অধিকাংশ ফাংশন বিভিন্ন কমিটির কাছে দেয়া আছে, স্থায়ী কমিটির কাছে, এবং কিছু কিছু বিধি অনুসারে সংসদ সদস্যরা তাদের বক্তব্য দেয়। কিছু কিছু বিধি অনুসারে, যেমন 300 বিধিতে মন্ত্রীরা তাদের বিবৃতি দেয়। এবং সংসদটা এমনভাবে রুলস অফ প্রসিডিউর নিয়ে পরিচালিত হয়, যেখানে বলতে গেলে যে লিডার অফ দি হাউস তার ভূমিকাটা খুব সীমিত ক্ষেত্রেই মানে সীমাবদ্ধ থাকে। তো এইটা কেউ কেউ মনে করেছে বোধহয় এটা প্রধানমন্ত্রীর মতো আরেকটা পোস্ট, আসলে সেটা সঠিক নয়। পরশুদিন বলেছেন যে মানে লেট আস এগ্রি টু ডিসএগ্রিস। সো এখন বিএনপিকে আমরা মনে করছি যে পাওয়ার ইন ওয়েটিং, তাদের একটা বড় দায়িত্ব আছে। কোনো কোনো ক্ষেত্রে একটু সবাই মনে হচ্ছে যে একটু গো ধরে আছে, দ্বিকক্ষ হবে কিনা, বা এই সামনের ইলেকশনটা কেমন হবে, এটা কিভাবে বাস্তবায়ন হবে, চার্টারে আসলে কতটুকু একমত হবে, সেখানে কি বিএনপি ডিসএগ্রির সাথেও কি একটু এগ্রি করবে? আমাদের চাইতে বেশি এগ্রিমেন্ট এসছে এরকম তো আমার মনে হয় না খুব কেউ আছে। আমরা প্রায় সব সংস্কার প্রস্তাবের মধ্যে এবার 90% আমরা প্রথম থেকেই এগ্রিড। কিছু কিছু বিষয়ে আলোচনা হওয়ার পর আমরা নীতিগতভাবে এগ্রিড হয়েছি, কিছু কিছু বিষয়ে আংশিকভাবে এগ্রিড হয়েছি। এখন যদি সংস্কার কমিশন যে প্রস্তাব আমাদের সামনে দিয়েছে সব কিছু এগ্রিড হলে তো বাকশাল হয়ে গেল, এটা তো ঠিক হবে না। এখন যদি সাংবিধানিক কাউন্সিলের যে আইডিয়া ওনারা নিয়ে আসছেন সেটা আমরা মানতে পারবো না। তা এখন যদি আমাদেরকে 100% মানতে বলে, তাহলে আলোচনা কেন হলো? এটা মানে বিএনপি কি মনে করে, মানে এটা মানে অনেকে মনে করে যে এটার একটা লিড দেওয়ারও একটা দায়িত্ব আছে সর্বোচ্চ পর্যায়ে আমরা চেষ্টা করেছি যাতে সবাইকে নিয়ে একটা ঐক্যমত প্রতিষ্ঠা করা যায়। তারপরেও তো বলছি যে কিছু পয়েন্টে তো সর্বোচ্চ সবাই একমত হবে না, সেই জিনিসগুলো বাইরে রাখতে হবে, এবং সেগুলো পরে পার্লামেন্টে আলোচনার মধ্য দিয়ে যদি সেটা কখনো গ্রহণ করা যায় সেই পর্যায়ে আমরা পৌঁছতে পারি ভালো। কিন্তু এখনই যদি বলা হয় যে হোয়াই নট 10% এগ্রিড, এটা তো ঠিক হবে না। এখানেই আমাদের বক্তব্য, এবং জাতির সামনে তো আমরা কি কি বিষয়ে ঐক্যমত হলাম সেটা তো প্রকাশিত হবে।
সেটা ন্যাশন দেখবে, সেইভাবে মূল্যায়ন করবে। সালাউদ্দিন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ মানে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি নির্ধারিত সময় থেকে অনেক বেশি কথা বললেন। ধন্যবাদ।